চ্যাম্পিয়ন্স লিগ নেট গেল এবং ৪ টা ম্যাচ, ২ টা ম্যাচ নিয়ে তো আজকে আমরা কথা বলবোই না। আটালান্তা এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হওয়া ম্যাচ। এই ২ টা ম্যাচ খুবই বোরিং একটা ম্যাচ গেছে। আমি আগেই বলছিলাম যে একপেশি ম্যাচ করতে পারে, যেটা ম্যাচে একপেশি হওয়ার কথাই ছিল। যদিও আমি আতালান্তাকে একটা গোলের অ্যাডভান্টেজ নিছিলাম, তখন করতে পারছিল এবং বায়ার্ন মিউনিখ এবং পেপার্স থেকে পুরো স্পয়েল করে ফেলেছে আতালান্তাকে। সেটা অন্য হিসাব। প্রেডিকশন হাফ মিলছে, হাফ মেলে নাই। এবং অন্যদিকে আমি অ্যাটলেটিকো মাদ্রিদের যে প্রেডিকশনটা দিয়েছিলাম, কিন্তু মাদ্রিদ জিতার প্রেডিকশন দিয়েছিলাম, প্রেডিকশন মাদ্রিদ জিতেছে। বাট the goalkeeper was মানে awful একেবারে এর চেয়ে খারাপ ছিল কি নিয়ে গোল কিপিং মনে হয় আমি আমার যতদিন মানে ফুটবল খেলি এবং খেলার দেখি, হ্যাঁ, এতদিন এই সময়ের মধ্যে আমি কোন সময় দেখি নাই কি এত বাজে গোল কিপিং কেউ করতে পারে। এখন অনেকে আবার মনে করতে পারে যে ২০২২ সালের আর্জেন্টাইনদের গোলকিপার তো আরো এরকম ছিল। আতলেতিকো টটেনহামের যে গোলকিপার ছিল কাসাবে অনেক কলনের তুলন্ত। তো ২ টা ম্যাচের কথা আমরা বাদ দিয়ে যদি আমরা ২ টা ম্যাচের কথা বলি, সেটা হচ্ছে বার্সেলোনা এবং আপনার টটেনহামের বার্সেলোনা এবং হচ্ছে নিউক্যাসলের ম্যাচ এবং অন্য পার্শ্বে যেটা হয়েছে গ্যালাতাসারাই এবং লিভারপুল। এই ২ টা ম্যাচ আমি আগেই বলতাম যে ২ টা ম্যাচ ভালো হবে। ২ টা ম্যাচ খুব দেখার মতো ম্যাচ হবে, কম্পিটিটিভ ম্যাচ হবে। বাট আমি যদিও বার্সেলোনাকে একটু নীল ভাব দিয়েছিলাম যে তুমি জিতবে, বাট বার্সেলোনা জিততে পারবে। এটা পেল, এটা পরে আসছে, বাট পরে প্রথম ম্যাচের দিকে আসে। এটা হলো যে গ্যালাতাসারাই এবং হচ্ছে লিভারপুল। লিভারপুল খুব স্লো ফুটবল খেলেছে। প্রথমেই তারা জেনারেলি তারা খুব স্লো ফুটবলটা খেলে। বাট তারা কালকে খুবই স্লো ফুটবল খেলেছে এবং তাদের আমি ২ টা প্লেয়ার আমি ইন্ডিভিজুয়াল এটলিস্ট আমি একটা প্লেয়ার কথা বলব, আমি একটা প্লেয়ারকে দেখছি যে কিছুটা চেষ্টা করছে এবং কিছুটা খেলতে। শুধু আপনার চাবুসরাই ছাড়া আমি কাউকেই দেখি নাই কাউকে ম্যাচে এরকম কোনো খেলাই খেলতে। ম্যাকালিস্টারের কথা বলতে বলে আবার ম্যাকালিস্টারকে ওরকমভাবে ম্যাচে আমি আপনি মনে হয় নাই যে ওরকম হোক আপনি তেমন কিছু করতে পারতেছেন। আপনি সাবোতলাই চেষ্টা করেছে, সুট নিয়েছে কিন্তু হচ্ছে সালার যেই একেবারে যে রুমে মুছে দেওয়া যেই সালাকে এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের জন্য একটু কনসার্নিং। বা লিভারপুলের জন্য কনসার্নিং হলো অ্যা সালাহ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল বা লিভারপুলের জন্য এবং আছেও। বাট এখন তার ফর্মটা সেই আগের সিজনের সালাহর মতো নাই। এটলিস্ট আগের সিজনের সালাহর মতটাও সালাহকেও এখন লিভারপুল পাচ্ছে না। এটা একটা বড় কনসার্নিং বিষয় হয়ে দাঁড়িয়েছিল ম্যাচের মধ্যে এবং পুরো ম্যাচটার মধ্যে কাউকে আপনি দেখবেন না খুব ভালো করতে। আপনি সবাই সবাই মন খুলে ওঠেন, সবার উঠে হবে। তারা সবচেয়ে বড় ঠাকুর তারা যদি বক্সে যাইতে পারতেছিল, তারা কিন্তু সেই বক্সের বলগুলোকে ফিনিশ করতে পারতেছিল না বা বক্সের ভিতর থেকে যে কাজগুলো হয়তো প্রপারলি করার কথা ছিল তারা সেগুলো করতে পারতেছিল না। এইখানে আমার মনে হয় লিভারপুল সবচেয়ে বড় মাঠটা খেয়ে গেছে এবং শুধু যে এর ওটা না, এখন যে তারা যে একশো গুলি হাসছে এটা আমার হয় আমার মাঝে, মাঝে মনে হয় যে হ্যাঁ, এটা কিন্তু আনফেয়ার। তারা আরো বেশি গুলি হাসতে পারত। দেখেন গ্যালাটাসারাই যে পরিমাণ অ্যাটাক তাদের অপোনেন্টের মানে লিভারপুল বক্সে যে পরিমাণ অ্যাটাক নিয়েছিল, তার চেয়ে আমি মনে করি ২ টা বা ৩ টা গোল খেলেও above 4 ছিল না। তুমি গ্যালাটাসারাই প্রথম দিকে আসলে ভেরি ফার্স্ট মিনিট they were doing all in all out. তারা তারা জানতো যে তারা এইখান থেকে যেহেতু তারা কিছু করতে পারে, তারা এই মাঠেই করতে পারবে। তাহলে ওই মাঠে গিয়েও মানে লিভারপুলের মাঠে গিয়ে অ্যানফিল্ডে গিয়ে ম্যাচ জেতাটা বেশ টাফ হয়ে যাবে। তো বাট প্রথম মিনিট থেকেই সেই পরিস্থিতি ছিল ৭ মিনিটের সময় যারা ১ম গোলটা হতো। বাট এই পুরো গ্যালাটাসারাই প্রত্যেকটা প্লেয়ারকে আপনি দেখবেন এবং বিশেষ করে সেই গোলকিপার ওদিন অসাধারণ প্রতিটি বটে। আমি তার বাইরে আসা এবং সে সেভ করে তিনি করেছেন। বাট এখানেই সমস্যাটা লিভারপুলের যে তারা জিনিসগুলো প্রপারলি করতে পারে নাই। একটা তো 1v1 এ আ চমৎকার একটা সেভ সেখানে দিয়েছে। তার যে গোলকিপার একে ওই শটটা এঁকে ওয়াজ মানে ওইখানে একটু দিকে চরম মাত্রায় ভুল ছিল। কিন্তু এখানে এটা ফিনিশ করার অনেকেই বলতো না। স্ট্রাইকার এই বল ফিনিশ করবে প্রেফার দিত। গোলকিপার যেন বলটা কোথায় ডিফেন্ড করতে পারছে এখন গোলকিপারের একটা ক্রেডিট যেখানে দিতেই হয়। সেখানে চমৎকার আ ফুটবল খেলেছে ওই এলাকার গোলকিপার এবং অন্য পাশ থেকে যে লেফট উইং থেকে যে প্লেয়ারটা খেলছে নোয়া লাং। নোয়া লাং অসাধারণ ফুটবল খেলছে। যদিও এর আগে তাকে ওখানে নামানোর পর আমি পুরো কনসার্ন হলাম যে এরপর আর কাজ করবে কিনা। তো তারপরেও সে কিন্তু যতক্ষণ ছিল সে 70-80 মিনিট পর্যন্ত ছিল। তখন পর্যন্ত he was settling এবং সে বল নিয়ে উপরে যাচ্ছিল এবং বল নিয়ে প্রবাহ নিচে আসছিল।
he was totally good on the pitch. বাট এইখানেই সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে যদি আপনার লিভারপুল বক্সে যাচ্ছে কিন্তু বক্সের বলগুলো ফিনিশ করতে পারতেছিল না। রোটাফের ক্ষেত্রেও কতটা সেম বাট রোটাফেরাই ওয়াজ মোর অ্যাগ্রেসিভ এবং তারা বেশি চান্স ক্রিয়েট করতে পারতেছিল। এই কারণে তাদেরকে আমার মনে হয় যে তারা একটা 1-0 ইজ সামথিং আনফেয়ার ফর গ্যালাটাসারাই। আমার মনে হয় আমার ২ টা বা ৩ টা গোল করলেও হইতে পারত। আ এটা ছিল আমার প্রথমে একবারে একটা ১ম দিকের যেই চিত্র সেটা। এরপরে আমার মনে হয় যে লিভারপুলের আরো তো সামনে খারাপ ব্যাপার ডিফেন্সে একটা বড় প্রবলেম ছিল। তো ডিফেন্সকে ঠিক ইজিলি বিট করতে পারতেছিল গ্যালাটাসারাই প্লেয়ার বা আবার অন্য কিছু যদি গ্যালাটাসারাই ডিফেন্সের দিকে আসেন, গ্যালাটাসারাই ডিফেন্স কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। আপনি যদি প্রত্যেকটা বার যখন একই দিকে হোক, আপনি যেই দল দিয়ে যাচ্ছেন না কেন তাদেরকে সব দিয়ে ডিফেন্স করার চেষ্টা করতেছিল। তো তারা অল ইন অল আউট ডিফেন্স যখন ডিফেন্স করে তখন অল ইন অল আউট ডিফেন্স করতেছিল। তখন দেখা যাচ্ছিল তখন সবাই মিলে এটে যাচ্ছিল। তো এই যে কম্বিনেশন অফ প্লেইংটা এইটা লিভারপুলের মধ্যে একটা বড়সড় গ্যাপ দেখা যাচ্ছিল। লিভারপুলের খেলার মধ্যে এই গ্যাপটা স্পষ্টভাবে ফুটে উঠছিল যে ওদের মধ্যে কম্বিনেশনাল গ্যাপ অবশ্যই বড়ভাবেই এক দেখা যাচ্ছিল এবং যারা এই লিভারপুল এই কারণেই কিন্তু ১ম দিকের ম্যাচগুলোতে বেশি ঝুঁকছিল তারা প্রিমিয়ার লিগে এবং পরের দিকে তারা কিছুটা ম্যানেজ করতে পারলেও এখন যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো হয় তখন কিন্তু এগুলো কাছে রাখা খুব কঠিন হয়ে যায়। কারণ আপনি তো আপনার লিগে ১ম চৌমাথাতে প্রতিনিয়তই খেলেন বলে আপনি ওরকম তো জানেন। যেহেতু যারা হচ্ছে আবার চ্যাম্পিয়ন্স লিগে যখন আসবেন তখন আপনি তো এই চৌমাথাতে প্রতিদিন খেলবেন না। বা তাদের সাথে প্রতিদিন খেলেন না। তখন তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবং গেম বাই গেম সেট করে, গেম প্ল্যান সেট করে। তো এইসব জায়গায় আপনাকে ঢুকতে হয়েছে। তো লিভারপুল ইস এটা টাফ আমাকে এখনো লিভারপুলকে টাফ মনে হচ্ছে কোয়ালিফাই করার জন্য। কারণ লিভারপুলে যদিও অ্যানফিল্ডে খেলা হয়, গ্যালাতাসারাই যেভাবে খেলে কিন্তু তারা সেম খেলাটা খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় তারা ওইখানেও মানে অ্যানফিল্ডে গিয়েও তারা একটা গোল করতে পারবে, একটা বা ২ টা গোল করতে পারবে এবং ম্যাচটা সেখানে জিতে আসা উচিত। কারণ দ্য ওয়ে দেখলে তাদের পরের রাউন্ডে গ্রোথ করা আমার মনে হয় উচিত এবং তারা করবে আমার মনে হয়। তো এটা ছিল ১ম ম্যাচের দিকের কথাটা এবং যদি আমি আসি আমার বার্সেলোনার দিকে আমি আমার দলের দিকে বার্সেলোনার দিকে আসি। বার্সেলোনা কেন ড্র করলো? দেখুন বার্সেলোনার খেলাটা ডিপেন্ড করে ২ টা প্লেয়ারের উপর। পেদ্রি এবং লামিনে ইয়ামাল। দেখেন লামিনে ইয়ামাল নিজে থেকে স্পেস তৈরি করতে পারে না। সে ড্রিবল করে সে ড্রিবল করে বক্সে ঢোকে এবং সে যখন ড্রিবল করে টি ট্রিমেন্ডাস তো ওটা তো বাদ। বাট যখন যদি লামিন ইয়ামাল বাদ করিয়ে আপনি পেদ্রিকে ড্রপ করতে পারেন the half of the game is over. বার্সেলোনার জন্য সেকেন্ড সেখানেই শেষ হয়ে যাবে। দেখেন আজকে যারা নিউকাসল এই কাজটাই করেছে। তারা পেদ্রির বলগুলো সাপ্লাই বন্ধ হয়ে যায় সেই জিনিসটা চেষ্টা করেছে এবং নিউকাসল হচ্ছে one of the best আপনার ফিজিক্যাল টিম। এই ফিজিক্যাল টিমের এগেইনস্টে বার্সেলোনা বরাবরের মতোই হচ্ছে। সেই সেভিয়ার ম্যাচটা দেখেন লা লিগায়। সেভিয়ার ম্যাচ বলেন, আপনি আজকের ম্যাচটা বলেন এবং আপনি PSG এর যদি তখন দেখেন ডিফেন্সে এগেইনস্ট তাদের যে ফিজিক্যালিটি ওইখানে বার্সেলোনা বেশ মার খেয়ে যায় এবং ফিজিক্যাল টিমের এগেইনস্টে বার্সেলোনা খেলতে হয় তখন বার্সেলোনা ট্রাভেল করতে হয় বিপদে থাকতে হতে পেরেছে। এটা আরেকটা প্রমাণ দেখেন আ এবং নিউকাসল যখন ১ম মিনিট মানে ১৫ মিনিট যখন তারা খেলছিল তখন তারা একটু ডিসিপ্লিনটা মনে হচ্ছিল। তাদের ১৬-১৭-২০ মিনিটের পরে কিন্তু এত থ্রেটনিং মনে হয় না। তারা কিন্তু আবার এই 4-5-2 4-5-1 এর যে ফরমেশন আছে সেই ফরমেশনে আবার সেট করে এগুলো তাদের ডিফেন্সিভ করার চেষ্টা করতেছিল। কিন্তু এখানে বার্সেলোনা ইস obviously লাকি যে পরিমাণ চান্স নিউকাসল ক্রিয়েট করেছে বার্সেলোনার বক্সের মধ্যে। আমার মনে হয় গার্সিয়া এবং কিছু আনলাকি আ সুযোগ না হলে বার্সেলোনা will be finished. বার্সেলোনা এখানে ৪ টাও খেতে পারত। ৪ টা খাওয়া উচিত ছিল বার্সেলোনার। কারণ যেই পরিমাণ চান্স নিউকাসল ক্রিয়েট করেছে বার্সেলোনার বক্সে was outstanding. এত পাস দিয়ে যখন দেখেন ২ উইং থ্রুতে যে দুইবার প্লেয়ার খেলছিল ওখানে আপনি প্রচন্ড পেসি ফুটবলার ছিল এবং বারবার বার্সেলোনার বক্সে ঢুকতে সক্ষম হচ্ছিল। তো এই কারণগুলোতে কিন্তু বার্সেলোনা এখানে একটা মার পেয়ে বার্সেলোনার মতো বর্তমান সেকেন্ড ম্যান রান যে দলগুলো নিতে পারে, যে রান যে দলগুলো কিছুটা ফিজিক্যালি স্ট্রং সে দলগুলো এগেইনস্ট এ বরাবরের মতোই কষ্ট করে বা স্ট্রাগল করে। তো এই সব দল এখন করতেও কিন্তু তবে প্ল্যানটাই ছিল পেদ্রির বলগুলোকে আটকাবে এবং যত সম্ভব
সেকেন্ড রানের জন্য যাবে এবং সেকেন্ড রান গুলো উইন করে সেখান থেকে ২ টা চেষ্টা করবে। সেই একই জিনিসের জন্যই কিন্তু বাট দেখুন যে যখনই তারা ডিফেন্সিভ অফে থাকে তারা যখন ২-১ টা বল দিয়ে তখন ওই সেকেন্ড ম্যান রান নিয়ে যখন তারা বলের বক্সে ভিড়তে পারে, তখন তারা সেখান থেকে কিছু তৈরি করতে পারে। অফেন আ আমার মনে হয় যে এখানে আনফেয়ার হয়েছে। আনফেয়ার কত যদি তারা ড্র করতে হয়েছে। আমার মনে হয় না এটা জুতাই উচিত ছিল। মানে এখানে ফুটবলে মাঝে, মাঝে আপনার ভালো দলগুলো ভালো খেলেও জিততে পারে না। এটা তো আরেকটা প্রমাণ এবং স্পোর্ট পাস অফ গেম। হ্যাঁ, এই এখন আমন এ এখন আসলে বার্সেলোনা কেন গোল করতে পারে না? এখন দেখেন বার্সেলোনা ফ্রান্সের একটা কথা বলেছিল যে আমরা যদি গোল খাই আমরা তত বেশি গোল তো করি। কিন্তু এখন আজকে বার্সেলোনা গোল খায় নাই, কিন্তু আবার গোল করেও নাই। দেখেন বার্সেলোনা গোল করতে না পারার কারণটা ছিল আবার এগেইন এন্ড এগেইন যে পেদ্রি বলগুলোকে আটকে ফেলতে পারার কারণেই ওই পেদ্রি কিন্তু ওইদিকে বলগুলো কিন্তু সাপ্লাই করতে পারতেছিল না এবং পেদ্রি খেলাকে আপনি আটকাতে পারলে আপনি বার্সেলোনার 60% গেমকে আপনি শেষ করে নিতে পারবেন এবং অন্য পাশ থেকে আপনার লেভানডস্কি বা আর্জেন্টিনার ওইটুকু ইনভলভমেন্ট আমার চোখে পড়ে নাই। এই কারণেও একটা কারণ যে বার্সেলোনা গোলগুলো করতে পারে না। বাট apart from পেদ্রি আর কেউই কিন্তু সেখানে বলগুলোকে বলগুলোকে আ যখন 16 বা যখন 17 এ বা যখন 14 এ দিতে পারে নাই। তাই কারণে বাস্তব সেখান থেকে সুযোগ সৃষ্টি করতে পারে না এবং ওই আগের লেগে না হওয়া কিন্তু ফিজিক্যালি যে স্ট্রং যেগুলো এগুলোর এগেইনস্ট এ বার্সেলোনা বরাবরের মতোই মুখস্থ করে, বরাবরের মতোই স্ট্রাগল করে। এই কারণে বার্সেলোনা সেখান থেকে গোলগুলো অ্যাকিউর করতে পারে নাই এবং আবার যখন এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ফ্রেঙ্কি de Jongকে অনেক ব্যাপক করে মিস করেছি। ফ্রেঙ্কি de Jong না খেলার কারণে বর্তমানে মিডফিল্ডটাকে স্ট্রঙ্গার মনে হয়নি এবং সেই জায়গা থেকে আপনার প্রণালী কিন্তু বেশ ভালো বল সাপ্লাই দিতে পারছিল বক্সের মধ্যে। কারণ বার্সেলোনা উপরের দিকে খেলছিল এবং তাদের কোন ইন্ডিভিজুয়াল প্ল্যান নিয়ে কোন প্ল্যান ছিল না। তো পুরো দলটাকে নিয়ে প্ল্যান ছিল যেহেতু নিউক্যাসলের পুরো দলটাকে নিয়ে তাদের প্ল্যান ছিল। তো তবে ওইভাবেই তারা চেষ্টা করেছে এবং নিউক্যাসলের প্ল্যানটা ছিল পেদ্রি রিলেটেড যে পেদ্রিকে আটকে করলে বার্সেলোনা অনেক গেম আটকে করা যাবে। যেহেতু আমার ফ্রেঙ্কি de Jong সুন্দর ম্যাচে ছিল না ইনজুরির কারণে। হ্যাঁ? তো এসব কারণে কিন্তু বার্সেলোনা গোলগুলো করতে পারে নাই। বাট এখনো হোপস আর এলাইভ যেহেতু আমাদের পরের ম্যাচটা খেলতে হবে ক্যাম্প ন্যুতে এবং ক্যাম্প ন্যুতে বার্সেলোনার ফোর্ট্রেস বানানো রাখতে সেখানে বার্সেলোনা এখন পর্যন্ত সম্ভবত এই লং স্ট্রিক দিয়ে রাখছে। তো সেখানে বার্সেলোনা অপেক্ষিত যে বার্সেলোনা জিততে পারে এবং হ্যাঁ, এখন কিন্তু ক্যাম্প ন্যুতে আরো একটা সেকশন ছেড়ে দেওয়া হয়েছে, পিলার দেওয়া হয়েছে এবং ৪৫,০০০ থেকে এখন দর্শক ধারণ ক্ষমতা হয়ে যাবে ৬৫,০০০ টাকা। ৬২,০০০ দর্শকের মতো। তো সেখান থেকে কিন্তু একটা ভালো ক্রাউড একটা বার্সেলোনা পাবে। তো দেখা যাক বার্সেলোনা পরের লেগে কি করে। বাট আমার মনে হয় যে যদি আবার আসি বা যাই, এই গ্যালাটাসারাই এবং তার লিভারপুলের ম্যাচটা আমি ওইখানে এখনো ধরে রাখতে আমার কাছে মনে হচ্ছে যে গ্যালাটাসারাই জিততেই পড়তে পারে। যদিও অ্যানফিল্ডে খেলা, অ্যানফিল্ড ইস আ ডিফারেন্ট প্লেস টু প্লে ফুটবল। বাট তারপরেও আমার কাছে মনে হয় যদি গ্যালাটাসারাই আবার আজকে যে মানে গতকালকে যে ম্যাচটা তারা খেলেছে, যদি তারা সেই ম্যাচটা খেলতে পারে, তারা চুপ করবে বলে আমি মনে করি পার্সোনালি। আপনার কি মনে হয়? আপনি আপনার মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। গুডবাই। আল্লাহ হাফেজ।